Okay. So our next question is, how did partition affect Indian agriculture? That is, আমরা যদি before 1947 যাই, India, Pakistan, Bangladesh, Afghanistan and all these were one country. We know this. So mainly আমরা India, Pakistan, Bangladesh এর কথা এখানে বলছি. So at that time, India was an agricultural state. Main source of livelihood and main source of occupation was agriculture. That is, India more than 80% people agriculture উপরে dependent আছিল. India GDP more than 80%. Okay, 1947 এর কথা কইয়া more than 80% was contributed from agricultural sector, basically primary sector. Now, question হলো যে partition কিভাবে ইন্ডিয়ার এগ্রিকালচারে এফেক্ট করছে। না পার্টিশনে কি হইছে, বেসিক্যালি অনেক কিছু হইছে। তো আমরা ফোকাসটা পার্টিশনে কি, যে এরিয়া বা জিওগ্রাফিতে লোকেট করা হইছে। So this is the boundary of India, this is the boundary of Pakistan, etc. Now ওই যে বাউন্ডারিটা করা হইছে, that is এরিয়া বা জিওগ্রাফিটা লোকেট করা হইছে, সেই জিওগ্রাফি ইন্ডিয়ার এগ্রিকালচারকে কিভাবে এফেক্ট। পয়েন্ট নাম্বার 1, a huge portion of the undivided country was highly irrigated and fertile land went to Pakistan. 1947 ইন্ডিয়া পাকিস্তান আলাদা কিছু ছিল না, বাট 47 এর সময় যখন পার্টিশন হলো, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্স হলো, ইন্ডিয়া পাকিস্তানের ল্যান্ড ডিভাইড হলো, তখন পাকিস্তানের পোরশনে যে ল্যান্ডটা আছিল, সেই ল্যান্ডটা আছিল হাইলি ফার্টাইল ল্যান্ড। আর এই ফার্টাইল ল্যান্ডের ইম্পর্টেন্সটা কি, তার ল্যান্ডের ফার্টিলিটি লেভেল যদি ভালো থাকে, that particular piece of land is able to produce more product. তার মানে ফার্টিলিটি ইনডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাক্টিভিটি। আমরা লাস্ট ক্লাসে বোঝার চেষ্টা করছি যে প্রোডাকশন আর প্রোডাক্টিভিটি দুটো ডিফারেন্ট থিং, and productivity is more important than production, because we know the land is a natural gift and the size of the land is day by day declining. Okay, আর যখন ল্যান্ড, একটা পিস অফ ল্যান্ডের যখন ফার্টাইল ল্যান্ড থাকে বা ফার্টিলিটি বেশি থাকে বা ইরিগেটেড ল্যান্ড থাকে, that piece of land is able to produce much more than other piece of land. Now ওই যে ফার্টাইল পিস অফ ল্যান্ড আছিল, সেই ফার্টাইল পিস অফ ল্যান্ডটা কার বাটে গেছে, কার পোরশনে গেছে, পাকিস্তান। সো তার মানে from that point of view এগ্রিকালচারের দিক দিয়ে পাকিস্তান ইন্ডিয়া থেকে একটু অ্যাডভান্টেজ পজিশনে আছে। পয়েন্ট নাম্বার 2, almost the whole of the jute producing area became part of East Pakistan, now Bangladesh. India's jute industry, which had enjoyed a world monopoly, so far suffered heavily for lack of raw materials. আরেকটা এগ্রিকালচার প্রোডাক্ট যেটাকে আমরা জুট বলি, যেটা দিয়ে বেসিক্যালি ক্লথ and all these things are being produced. Anyway, now জুটের কি হলো, যে এরিয়াতে জুটটা খুব বেশি প্রোডাকশন ভালো হইতো, সে লাস্ট এক্সাম্পল আমরা ধরিয়া নেই ইন্ডিয়ার পাঞ্জাব, মানে এখন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে পাঞ্জাবের যে ল্যান্ডটা ভেরি গুড ফর রাইস প্রোডাকশন। আমরা আসামের যে ল্যান্ডের কোয়ালিটি, তার যে ফার্টিলিটি, তার যে ইরিগেশন লেভেল, সেই আসাম, ফর এক্সাম্পল, আসামের ল্যান্ডের কোয়ালিটি ইজ লো দ্যান পাকিস্তান, পাঞ্জাব। সো এতে কি হয়, পাঞ্জাবের যে ফার্মাররা আছে, যা প্রোডিউসার আছে, তারা বেশি রাইস প্রোডিউস করতে পারে ইন কম্পারিজন টু আসাম ফার্মার অর প্রোডিউসার। পয়েন্টটা বুঝতে পারি, ভেরি সিম্পল পয়েন্ট। সো যে পোরশনে জুট খুব বেশি প্রোডাকশন হইতো ইন দা আনডিভাইডেড ইন্ডিয়া, সেই জুট প্রোডিউসিং এরিয়াটা কার কাছে গেল, ইস্ট পাকিস্তান, দ্যাট ইজ বাংলাদেশ। নাওএডেজ বাংলাদেশ, বাট 1947 এ সেটা ছিল ইস্ট পাকিস্তান, বিকজ 1947 এ আমরা হিস্ট্রি পড়লে কি জানি যে বাংলাদেশ আর পাকিস্তান কোনো সেপারেট কিছু ছিল না, একটাই কান্ট্রি ছিল পাকিস্তান। 71 এ আমরা বাংলাদেশকে তার থেকে সেপারেট করেছি।
বাট তখন আমরা 1947 এর গল্প করি আর সো 1947 এ বাংলাদেশ বলে কোনো কান্ট্রি ছিল না, ছিল ইস্ট পাকিস্তান। আর তার পোরশনে যে ল্যান্ডটা গেছে আফটার ডিভাইডিং দ্য এরিয়া, সেই ল্যান্ডটা খুব বেশি বেটার ছিল ফর দ্য জুট প্রোডিউসিং ইন্ডাস্ট্রি। সো দুইটা পয়েন্ট সিম্পল অ্যাজ ইট ইজ, যে কিভাবে পার্টিশন ইন্ডিয়ার এগ্রিকালচারকে এফেক্ট করছে। পার্টিশনে কি হয়েছে, পার্টিশনের পরে পাকিস্তানের পোরশনে যে ল্যান্ডের পিসটা গেছে, দ্যাট পিস অফ ল্যান্ড ইজ ভেরি মাচ ফার্টাইল এন্ড ইরিগেটেড in comparison to India's land. Now second point কি আছে, যে এরিয়াতে খুব বেশি জুট প্রোডাকশন হতো, আজকে জাস্ট ফর এক্সাম্পল হরিয়ানা পাঞ্জাব যে স্টেটটা মনে করো আবার একটা বাউন্ডারি বানানি হলো নতুন করিয়া, এবং দেখা গেল যে পাঞ্জাবটা গেছে গিয়ে পাকিস্তানের কাছে, জাস্ট ফর এক্সাম্পল আমরা বুঝার লাগে। তার মানে কি, ইন্ডিয়া আবার ব্যাকফুটে, কারণ পাঞ্জাবে খুব বেশি রাইস প্রোডিউসার, বাট নাও এই পাঞ্জাবের টেরিটরি এখন বা জিওগ্রাফি এখন কার হাতে, পাকিস্তানের। সেম থিং, যেখানে জুট খুব বেশি প্রোডিউস হইতো ইন্ডিয়াতে, আই মিন আনডিভাইডেড ইন্ডিয়াতে, সেই এরিয়াটা এখন জুট গেছে কার হাতে, ইস্ট পাকিস্তান অর বাংলাদেশের কাছে। নেক্সট কোশ্চেন, the colonial era was responsible for the decay, কি লিখছো, for the decay, DECAY, decay বা decline, meaning একটাই, for the decay or decline of traditional handicraft industry, accept or refute the statement, accept or refute, মানে কি, এটা তুমি accept করতে হবে বা রিজেক্ট করতে হবে। স্টেটমেন্টটা কি, যে ইন্ডিয়ার যে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি আছে, হ্যান্ডক্রাফট ইন্ডাস্ট্রি, উই নো আজকের দিনেও আছে, স্মল বা কটেজ ইন্ডাস্ট্রি, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, সেই হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিটারে ব্রিটিশে ডেস্ট্রয় করছে। whether this statement is true or false, সো আমরা সেটা আনসার করতে গিয়ে আগে একটু জাস্ট হিস্ট্রিটা, ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি। আমরা জানি যে ইন্ডিয়ার ট্রেডিশনাল কিছু প্রোডাক্ট আছে যেটা ইন্ডিয়া ইউজ টু প্রডিউস, বা ইন্ডিয়ার তার ওয়ার্ল্ড ওয়াইড একটা নেম এন্ড ফেম আছে, ঠিক আছে। জাস্ট ফর এক্সাম্পল, আজকের দিনে আমরা মণিপুরের যে গামছাটা দেখি, মণিপুরি গামছা পাই না, আসামিজ গামছা, ঠিক আছে, নাগাল্যান্ডের সেই চাদর, দ্যাট ইজ which we used to wear during the winter season, সাউথের কিছু কিছু সিল্ক, ডিফারেন্ট টাইপস অফ সিল্ক, কর্ণাটকের, আই মিন ব্যাঙ্গালোর, হোয়াটএভার, সাউথের ডিফারেন্ট এরিয়ার কিছু কিছু সিল্ক আছিল, নর্থ ইস্টের কিছু কিছু স্টেটের মধ্যে কিছু ইয়ে আছিল, ওইসব প্রোডাক্টের একটা ওয়ার্ল্ড ওয়াইড নেম এন্ড ফেম আছে। বাট all those প্রোডাক্টের একটা প্রবলেম আছিল যে তারা আছিল হ্যান্ডমেড, কথা বুঝিয়ে, মানে তারা কোনো উইদাউট মেশিন তারা প্রডিউস করতো। আই মিন নাগাল্যান্ডে যে চাদরটা প্রডিউস করতো নাগাজরা, বা মণিপুরে মণিপুরিজরা যে গামছাটা প্রডিউস করতো, আসামে যে আসামিজরা যে গামছাটা প্রডিউস করতো, সেটা প্রডিউস করতে যা র মেটেরিয়ালস লাগে সেটা আর হাত, বাই হ্যান্ড, দ্যাট ইজ উইদাউট ইউজিং এ মেশিন তারা প্রডিউস করতো। সো ব্রিটিশ এটা অবজার্ভ করে, ব্রিটিশে কি অবজার্ভ করে, যে ইন্ডিয়ার যে ট্রেডিশনাল প্রোডাক্টগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড তার একটা ফেম আছে। তো এতে কি হয়, ব্রিটিশে দেখতেছে যে সে ক্লথ বা গার্মেন্ট প্রডিউস করতে পারে না, বা প্রডিউস করতে পারে না মানে ইন দ্য সেন্স সেটা সেল করতে পারে না, ম্যাক্সিমাম আমরা ইন্ডিয়ার কাছ থেকে কিনে, কারণ সেটার কোয়ালিটি, তার ডিজাইন, একটা বুঝায় তো, হাত দিয়ে যে জিনিসটা প্রডিউস হয় সেটার কোয়ালিটিটাই আলাদা, এমব্রয়ডারি যেটা হয় সেটা একটা ডিফারেন্ট লেভেল, একটা নেক্সট লেভেলের প্রোডাকশন। বাট প্রবলেমটা হইতেছে, ব্রিটিশে দেখলো যে এই জিনিসটা ইন্ডিয়ার যেভাবে নেম ফেম আছে সে তো মার্কেট ক্যাপচার করতে পারে না। সো ব্রিটিশ কি করলো, শুরু করলো সেই ইন্ডিয়ার কোম্পানির সঙ্গে কম্পিটিশন। কম্পিটিশন কিভাবে, সে ইন্ডিয়ার কাছ থেকে, ওই পয়েন্ট নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 1 থেকে, সে ইন্ডিয়ার কাছ থেকে র মেটেরিয়ালস ইম্পোর্ট করা শুরু করলো। ইন্ডিয়ার ওটাই আসছিল তার ওয়ান এন্ড অনলি মানে ওয়েপন কইতে পারে, র মেটেরিয়ালস সে খুব রিচ আছে, মেশিন নেই। সো ব্রিটিশে তার ভেস্টেড ইন্টারেস্টটারে সার্ভ করার লাগে, তার ইন্টারেস্টটারে ফুলফিল করার লাগে, কি ইন্টারেস্ট, সে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারে না ইন্ডিয়ার লাগিয়া, ইন্ডিয়ার গার্মেন্টসের নেম এন্ড ফেমের লাগিয়া সে ইন্ডিয়া থেকে র মেটেরিয়ালস ইম্পোর্ট করা শুরু করে। এবং সেই র মেটেরিয়ালস, যেটা আমরা আগের কোয়েশ্চনে দেখছি, সেই র মেটেরিয়ালস তার মেশিনে অ্যাপ্লাই করিয়া ফিনিশড প্রোডাক্ট সে ওয়ার্ল্ড ওয়াইড সেল করা শুরু করে। এবং আস্তে আস্তে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি ব্রিটিশ কোম্পানির লগে কম্পিট করতে পারে না,
কারণ আমি সেই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আমি হাত দিয়ে প্রডিউস করি, একটা সোয়েটার আমি হাত দিয়ে বানাই, একটা চাদর আমি হাত দিয়ে বানাই। তো সেম সোয়েটার বা চাদর ব্রিটিশরা র মেটেরিয়ালস আমার কাছ থেকে নেয় এবং মেশিন দিয়ে বানায়। সেটা কি হয়, উইদিন এ শর্ট টাইম তারা অনেক বেশি প্রডিউস করে, বাট আমি শর্ট টাইমে বেশি প্রডিউস করতে পারি আর না। লজিকটা বুঝাইতে পারি আর আমি হাত দিয়ে যখন কিছু করব, it will take time, but the same thing when it will be done by a machine, within very less time আমি ম্যাক্সিমাম প্রোডাকশন করতে পারি। সো শর্ট টাইমে যদি আমি ম্যাক্সিমাম প্রোডাকশন করি, আমার কস্ট কমবো, বুঝাইতে পারি আর কস্ট অফ প্রোডাকশন কমবো, বাট দ্য সেম থিং প্রডিউস করতে যদি বেশি সময় লাগে, কস্ট বাড়বো। তার মানে ইন্ডিয়ার হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টটা আসলো সেটা মার্কেটে দাম বেশি। কেন বেশি? তার কস্ট বেশি। কেন কস্ট বেশি? বিকজ টাইম বেশি লাগে। সেম থিং লেসার প্রাইসে মার্কেটে अवेलेबल, ব্রিটিশে সেল করে। কেন লেসার প্রাইসে মার্কেটে अवेलेबल? বিকজ ব্রিটিশের কস্ট কমাইয়া প্রোডাকশন করতে পারছে, বিকজ ব্রিটিশের মেশিন দিয়ে প্রডিউস করছে। সো এই যে কম্পিটিশন চলে ব্রিটিশ ইন্ডাস্ট্রি আর ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, সেই কম্পিটিশনের মধ্যে ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি সারভাইভ করতে পারে না, and hence British actually destroyed Indian handicraft industry. লজিকটা বুঝাইতে পারছি, সিম্পল ওয়েতে বুঝিয়ে দিই ভাই। ইন্ডিয়া তার ন্যাচারাল রিসোর্স বা র মেটেরিয়ালস এ খুব রিচ আছে। এর লাগি তো অ্যাকচুয়ালি ইন দা নেম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ এন্টার্ড ইন্ডিয়া। যে ইন্ডিয়ার যে নেচার, তার যে ট্রেডিশন, তার কাস্টম, সেটা দিকে তো বেশি অ্যাট্রাক্ট হয়েছিল। বুঝলেন তো আমার কাছে আইছিল, কেন আইছিল? আমার কাছ থেকে এইসব নিয়ে যাওয়া হলো, ইন্ডিয়া থেকে এইসব জিনিস সে নিয়ে দিত। সো এই ট্রেডিশনাল ইন্ডাস্ট্রি বা ট্রেডিশনাল ড্রেস, হ্যান্ডিক্রাফট ড্রেস, সেটা ব্রিটিশে তার মেশিনে দিয়ে যখন প্রোডাকশন করে তার কস্ট কমে যায়। আর ইন্ডিয়া যখন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আই মিন প্রডিউসাররা যখন হাত দিয়ে প্রডিউস করে, তার কস্ট বেশি। তো অটোমেটিক্যালি এই কম্পিটিশনে ইন্ডিয়া সার্ভাইভ করতে পারে না। কি লিখছি আমরা? It is a well-known fact that it was the colonial period which brought about the decline of India's world-famous handicraft industry. Let me tell you again one thing. তোমরা এখানে যে লাইন বাই লাইন যেভাবে আছে এইভাবে এক্সামে তোমার কিছু নাই। দিস ইজ দ্য বেস, একটা খুঁজে বের একটা রেফারেন্স, জাস্ট কনসেপ্টটা বুঝো যে হোয়াট হ্যাপেন্ড। The colonial government had its vested interest. তার ইন্টারেস্ট ছিল, তার ইন্টারেস্ট দুইটা অ্যাকচুয়ালি। একটা হলো তার কাছে মেশিন আছে, র মেটেরিয়ালস নাই, লেটস টেক ইট ফ্রম ইন্ডিয়া। সেকেন্ড ইন্টারেস্ট হলো সে যদি ইন্ডিয়া থেকে র মেটেরিয়ালস নেয় না, তাহলে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি আরো বেশি ডেভেলপ করবে এবং সে তার প্রোডাক্ট মার্কেটে সেল করতে পারবে না। মেবি ওই র মেটেরিয়ালস অন্য কোনো কান্ট্রিতে হয়তো অ্যাভেলেবল আছিল, বাট ওই কান্ট্রি থেকে ব্রিটিশে নিলে ব্রিটিশের যতটা বেনিফিট হইতো, ইন্ডিয়া থেকে নিলে বেশি বেনিফিট। Vested interest for reducing India to the status of exporter of raw materials. এটা বললে ইন্ডিয়ার স্ট্যাটাস কিটা? সে র মেটেরিয়াল এক্সপোর্ট করে, আর কিটা? ইম্পোর্টার অফ ফিনিশড গুডস। This was required by the Britishers for their industrial development. At the same time, India was to act as a ready market for the British product. আমার কাছে মেশিন নাই, আমি হাত দিয়ে প্রডিউস করি, আর অনেক সময় লাগে, দাম বেশি। Being an Indian people, তুমি আমার কাছ থেকে কিনবে। কেন কিনবে? Because same product is available in the market at a lesser price. Difference হলো আমারটা ইন্ডিয়া, I mean made in India, আর আরেকটা যেটা মার্কেটে अवेलेबल সেটা হলো মেড ইন ব্রিটেন বা মেড ইন ইংল্যান্ড। এর লাগি তা দেন ফ্রিডম ফাইটার্সরা স্বদেশী আন্দোলন, স্বদেশী মুভমেন্ট বলিয়া মুভমেন্ট চালাইছিল। মানে কিটা ছিল যে সব ব্রিটিশ প্রোডাক্টকে ইগনোর করো, অ্যাভয়েড করো, ব্রিটিশ প্রোডাক্ট কিনিও না। এটা দুটো জিনিস হলো, ব্রিটিশের ইকোনমিকে হ্যাম্পার করা যাইব, ইন্ডিয়ার ইকোনমিকে ডেভেলপ করা যাইব। সো এই যে তখনের যে এক্সপার্টরা বা রিভলিউশনারিস্ট যারা আসলা, ফ্রিডম ফাইটার আসলা, তারা যে স্বদেশী মুভমেন্টের স্লোগান দিছিল, তার রিজন আছিল এটি, যাতে আমি ইন্ডিয়ান প্রোডাক্টের মার্কেটে সেল করতে পারি। সো কি ভাইয়ার, এট দ্য সেম টাইম ইন্ডিয়া ওয়াজ টু অ্যাক্ট এজ এ রেডি মার্কেট ফর দ্য ব্রিটিশ প্রোডাক্ট। সো ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি স্টার্টেড ফেসিং কম্পিটিশন ফ্রম দ্য মেশিন মেড প্রোডাক্ট। ইন্ডিয়া হ্যান্ডমেড প্রোডাক্ট, ব্রিটিশের মেশিন মেড প্রোডাক্ট, এবং এই কম্পিটিশনে ইন্ডিয়া সার্ভাইভ করতে পারে। Point number 3, the British did not contribute significantly to the replacement of handicraft industries by a modern industrial base. Let me repeat here again.
ব্রিটিশ ছিল আমরা রুলার, দ্যাট ইজ ব্রিটিশ ছিল আমাদের গভর্নমেন্ট। সো এটা ব্রিটিশের ডিউটি আছিল আমার হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি যদি নষ্ট হয় আরো ফার্দার কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, বাট তার ইন্টেনশন ইন্ডিয়া ডেভেলপমেন্ট তো ছিল না। আমরা আগের কোনো একটা কোয়েশ্চনে পাইছি লাস্ট ক্লাসে, তার ইন্টেনশন ছিল ইন্ডিয়ারে ডেস্ট্রয় করা। সো সে যদি হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিকে ডেস্ট্রয় করিয়া আরেকটা ইন্ডাস্ট্রি বানাই দিয়ে তাহলে তো তার পারপাস সার্ভ হবে না। সো মোর অর লেস হোয়াট ইজ দ্য মেইন থিং, যে ইন্ডিয়ান handicraft industry was destroyed by British. Why? The reasons are very obvious. Now, simple question: what are the three positive contributions made by British in India? British কি কিছু ভালো কাজ করছে? Let us see. Yes, দুই তিনটা ভালো কাজ করছে, যদিও সেটাও তারা ইন্টারেস্টেড হবে। First ভালো কাজ কি? Introduction of railways in the year 1850. First good thing done by British. That was British introduced railways. When? In the year 1850. তো আমরা এখানে ব্রিটিশরে মানে খুব ক্রেডিট দিয়া, but the reason was not যে ব্রিটিশে ইন্ডিয়া ডেভেলপমেন্টের লাগি রেলওয়ে এস্টাবলিশ করছে তা না। কেন করছে? ব্রিটিশে আমার কান্ট্রি থেকে র ম্যাটেরিয়ালস নিয়ে যায় আর তার ফিনিশ প্রোডাক্ট আমার কান্ট্রিতে সেল করে, এবং সেটা ইম্পোর্ট এক্সপোর্ট করতে সে কিভাবে করে? থ্রু ওয়াটারওয়েজ, শিপিং। কিভাবে করে? থ্রু ওয়াটারওয়েজ শিপিং। এবং শিপিং করতে গিয়া ওয়াটারওয়ে দিয়ে সে ট্রান্সপোর্ট করতে তার কস্ট খুব বেশি। কথা বুঝাইতে পারি? সিম্পল থিং। নাও সেই কস্টরে মিনিমাইজ করার লাগি ব্রিটিশের রেলওয়ে ইন্ট্রোডিউস করছে, যাতে ইন্ডিয়া থেকে র ম্যাটেরিয়াল সে তার কান্ট্রিতে বাই রেলওয়ে নিয়ে দিব, ট্রেন, রেলওয়ে ট্র্যাক। সিমিলারলি সে ফিনিশ প্রোডাক্টটা আমার কান্ট্রিতে সেলও করবো, এবং আইবো কিভাবে? এক্সপোর্টের মোড কিভাবে হইব? ট্রান্সপোর্টেশন কি থাকবে? মোড কি থাকবে? ট্রান্সপোর্টেশন রেলওয়ে। আগে ছিল ওয়াটারওয়ে, যেটা খুব কস্টলি আছে। এনিওয়ে, দিস ইজ দ্য থিং দ্যাট ব্রিটিশ ডিড গুড। সেকেন্ড, ব্রিটিশ রুল হেল্পড ইন্ডিয়ান ইকোনমি টু শিফট ফ্রম বার্টার সিস্টেম টু দ্য মনিটারি সিস্টেম। টু সাম এক্সটেন্ট দিস ওয়াজ দ্য গুড থিং ডান বাই ব্রিটিশ, যে ব্রিটিশের আগে অনেক আগে আমাদের মধ্যে কি ছিল? বার্টার সিস্টেম আছে, দ্যাট ইজ গুডস ওয়্যার এক্সচেঞ্জড উইথ আদার গুডস। এবং এই বার্টার সিস্টেমের অনেক প্রবলেম আছে, আমরা ম্যাক্রো ইকোনমিক্সে দেখব কি কি প্রবলেম। ট্রু মেজারমেন্ট হইতো না, ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ার্ডস, ইউনিট অফ মেজারমেন্ট এটসেট্রা এটসেট্রা। নাও এই বার্টার সিস্টেম থেকে মনিটারি সিস্টেম মানে গুডস ওয়্যার এক্সচেঞ্জ উইথ মানি। আমার কিছু জিনিস লাগে, আমি টাকা দিব, জিনিস পাই। আমি কিছু জিনিস সেল করব, সেল করতে গিয়ে আমি টাকা পাইলে আমি সেল করব। আর আগে কি হইতো? আমি এই পেনটা সেল করতাম, তো আমি আরেকটা কিছু নিব। Against this pen, I will take any other thing, say book, copy, mobile phone, I will not mobile phone or whatever thing. But এখন monetary system আমি টাকা দিব, জিনিস নেই। Point number 3, the British government had an efficient administrative system which served as a ready reckoner for Indian politicians. মানে আমরা যে এখন অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম দেখি, যেভাবে পলিটিশিয়ানরা, যেভাবে ডেপুটি কমিশনাররা অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে চালায়, এই সিস্টেমটা অ্যাকচুয়ালি ব্রিটিশের কাছ থেকে নেওয়া। এই যে ইয়েস স্যার, স্যালিউট করা, অল দিস থিং অ্যাকচুয়ালি টেকেন ফ্রম ব্রিটিশ। তার মানে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাইতে এন্ড রিয়েলি ব্রিটিশ ডিড গুড থিং। আমরা যে প্রসেস, যে ফর্মালিটিস ফলো করি, ঠিক আছে, একটা স্টেট, একটা কান্ট্রি, একটা সোসাইটি চলতে গেলে দেয়ার মাস্ট বি সাম কাস্টমস, দেয়ার মাস্ট বি সাম লজ এন্ড অর্ডার। ওই ল এন্ড অর্ডারটা কে বানায়া দিয়ে গেছে? ইন্ডিয়ায় নতুন করে আলাদা কিছু বানায় নাই, সেটা ব্রিটিশে বানায়া দিয়েছে, ইন্ডিয়া জাস্ট সেটা ফলো আপ। ঠিক আছে? সো সিম্পলি তিনটা ভালো কাজ ব্রিটিশে করছে। একটা হলো এস্টাবলিশমেন্ট অফ রেলওয়েজ ইন দ্য ইয়ার 1850, আর সেকেন্ড ছিল যে বার্টার সিস্টেম থেকে মনিটারি সিস্টেমে ট্রান্সফর্ম করা, আর থার্ড ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রোভাইড করা। নেক্সট কোশ্চেন, why 1921 is considered as the year of great divide? ঠিক আছে, 1921 এ ইন্ডিয়াতে খুব বড় কিছু একটা হয়েছিল, যেটার লাগে ইন্ডিয়ারে কোয়া হয়েছিল ইয়ার অফ গ্রেট ডিভাইড। তো কি হয়েছিল 1921 এ? Let us see. Before 1921, India was in the first stage of demographic transition. Look at the board.
Before 1921, India was in the first stage of demographic transitions with very high birth and high death rate. The death rate was fluctuated from year to year, and as a result, the population remains the same. Listen carefully. Before 1921, ইন্ডিয়াতে বার্থ রেট যেভাবে খুব বেশি আছিল, ডেথ রেটটাও খুব বেশি আছে। তার মানে পপুলেশন গ্রোথ রেট একটা কনসিস্টেন্ট আছে। খুব বেশি যে পপুলেশন বাড়ছে বা খুব বেশি পপুলেশন কমছে তা না। Let me repeat the line, listen carefully. 1921 রে কি কোয়া হয়? 1921 রে কোয়া হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড। গ্রেট ডিভাইড মানে বিফোর 1921 ইন্ডিয়ার যে ডেমোগ্রাফি যেটা ছিল আর আফটার 1921 ইন্ডিয়ার যে ডেমোগ্রাফির মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ অবজার্ভ করা গেছে। Let me repeat. Before 1921 যে ইন্ডিয়ার ডেমোগ্রাফি, that is India's population, the last class was what is demography? Study of population. পপুলেশনের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যখনই স্টাডি করা হয় সেটাকে বলে ডেমোগ্রাফি। Now before 1921 ইন্ডিয়ার যে ডেমোগ্রাফি, that is population, সেটা কি রকম ছিল? হাই বার্থ রেট, হাই ডেথ রেট, that is growth of population was consistent, same with everyone. But after 1921 what happened? Death rate started falling. মানে after 1921 Indian medical facility বা সার্ভিস আস্তে আস্তে ইমপ্রুভ হওয়া শুরু হয়েছে। ঠিক আছে? And due to the improvement in medical facilities, death rate started falling and there was a high birth rate. That means population growth rate started increasing after 1921. That is the scenario was something like this. Before 1921 population growth rate was very low, but after 1921 there was a high growth in population, and that made India as a division. So 1921 population খুব কম, but after 1921 population বাড়া খুব বেশি বাড়া শুরু হয়েছে। এর লাগে কি হয় যে 1921 এ কি হয়? ইয়ার অফ গ্রেট ডিভাইড, কান্ট্রির ডেমোগ্রাফির একটা ডিভিশন ক্রিয়েট করছে যে খুব কম পপুলেশন before 21 and after 21 the population was too high. Second paragraph কি লিখছো? With the beginning of death rate, decline in death rate, the population of the country entered the second stage of transition. The second stage of transition began after 1921. From the year 1921, India's population recorded a consistent rise. Recorded a what? Consistent rise. And due to this, 1921 is called year of great divide. Let me repeat. One marker একটা question থাকেই every year. The 21 এ year of great divide কেন কোয়া হয়? Great divide এর মানে কি? Great divide এর মানে হলো যে 21 রে ধরা হইছে ডেমোগ্রাফি ডিভিশন করছে। ইন্ডিয়া ডেমোগ্রাফি মানে ইন্ডিয়ার পপুলেশনের মধ্যে একটা ডিভিশন। কি পপুলেশনের ডিভিশন বা গ্রিড কি করছে যে 21 এর আগে বার্থ রেট যেভাবে খুব বেশি আসছিল, ডেথ রেটটাও খুব বেশি, মানুষের জন্মও বেশি হতো, মৃত্যুটাও বেশি আছে বিকজ অফ পুয়ার মেডিকেল সার্ভিসেস। ফাইন, সো পপুলেশন গ্রোথ রেট ওয়াজ কনসিস্টেন্ট, ফাইন, কোনো ইস্যু না। বাট 21 বার্থ রেট বাড়ে, বার্থ রেট কমছে না, বাট ডেথ রেটটা কমা শুরু হয়েছে। কেন? বিকজ অফ লিটল বিট ইমপ্রুভমেন্ট ইন মেডিকেল ফ্যাসিলিটিস। ঠিক আছে? সো যখন ডেথ রেট কমা শুরু হয়েছে আর বার্থ রেট বেশি, তার মানে পপুলেশন বাড়া শুরু হয়েছে। Before 21, no population. After 21, population was too high. That is why it is called 1921 is considered as year of great. Next question. Explain the demographic condition of India during the British period. Now, again, let me start with what is demography? Study of population. Study of population বলতে কি বোঝায়? খালি আ করিয়া তাকাইয়া শুনলে কাজ দেবে না, মাইনিউটলি কথাগুলোরে অবজার্ভ করো। ইন্ডিয়ান ইকোনমির সব কোয়েশ্চেন আনসার যদি লাইন বাই লাইন শিখিয়া রাখতে যাও তো শেষ। So what I am saying, demographic condition মানে পপুলেশনের কন্ডিশন বা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স কি রকম ছিল। না পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স কি কি হতে পারে?
পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স অনেক কিছু। লিটারেসি এটা একটা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স। বার্থ রেট, ডেথ রেট পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স। ইনফ্যান্ট মর্টালিটি রেট পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স। ম্যাটারনাল মর্টালিটি রেট পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স। লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স। ডেন্সিটি অফ পপুলেশন এটাও পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স। অল দিস থিংস আর ডেমোগ্রাফি। এটা কিন্তু আরো অনেক আছে, 6-7টা আমি কইলাম। বার্থ রেট, ডেথ রেট, লিটারেসি রেট, লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, ডেন্সিটি অফ পপুলেশন এটসেট্রা এটসেট্রা। এই সবগুলোর মধ্যে আমরা মাত্র 4টা মেইন থিং লইলাম যেটা পপুলেশনকে ক্যারেক্টারাইজ করতে পারে। Am I clear what I am saying? যে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের সময় ডেমোগ্রাফিক কন্ডিশনটা কি রকম ছিল। ডেমোগ্রাফিক কন্ডিশন মানে এই সব কি রকম ছিল, কোন সব? তার পপুলেশন, তার বার্থ রেট, তার ডেথ রেট, তার লিটারেসি রেট, তার ইনফ্যান্ট মর্টালিটি রেট, তার ম্যাটারনাল মর্টালিটি রেট, তার ডেন্সিটি অফ পপুলেশন, all these things, how these were. now এইগুলোর মধ্যে আমরা কয়েকটা কমন বা সিম্পল নিলাম। ফার্স্ট নিলাম আমরা হাই বার্থ রেট এন্ড ডেথ রেট। সো আমরা জানি at the time of independence India's both birth rate and death rate were too high. মানুষের জন্মটাও যেভাবে বেশি হইতো due to the lack of awareness, মৃত্যুটাও বেশি হইতো due to the lack of better medical facilities. এখানে একটা ফিগার দিয়ে আমরা এটা জাস্টিফাই করার চেষ্টা করি যে death rate was nearly 48 per thousand and birth rate was nearly 40 per thousand. That is both are more or less same. That is during the independence India's birth and death rate both were high. Second, low literacy rate. Literate মানুষ ইন্ডিয়াতে খুব কম আছিল। কত আছিল? It was only 16%. আজকের দিনে আমরা 75% of our people are population are literate. But at the time of 1947 only 16% people were literate. এর মধ্যে ফিমেল লিটারেসি আরো পাজে আছিল। কত আছিল? only 7%. High infant mortality rate, IMR. Infant mortality rate তোমরা আগে শুনছিলে নিলে? What is this? হ্যাঁ কত? 1 বছরের আগে। Yes. That is the number of infants dying before reaching 1 year of age per 1000 live birth. That one is what is important. That is simply 1000টা বাচ্চা জন্ম নিল, এই 1000 এর মধ্যে কতটা বাচ্চা বিফোর রিচিং 1 ইয়ার মারা গেছে। 1 বছরের পরে যদি কোনো বাচ্চা মারা যায় সেটা আইএমআর এর আন্ডারে আসে না, ক্যাটাগরিতে আসে না। আজকে একটা বাচ্চা জন্ম নিল, ঠিক আছে, সে আজকের ডেটে মনে করো 1000 লাইফ বার্থস আর देयर। এই 1000 এর মধ্যে কতটা বাচ্চা 1 ইয়ার কমপ্লিট করতে পারে নাই। সো যে 1 ইয়ার কমপ্লিট করতে পারে নাই that will be considered under infant mortality rate. Now very simple, যদি কোনো বাচ্চা 1 বছর কমপ্লিট করার আগে মারা যায়, what does it mean? যে ওই বাচ্চায় বেটার নিউট্রিশন পাইছে না, বেটার মেডিকেল অ্যাটেনশন পাইছে না, তার লাগি তো অসুখ হইছে, মারা গেছে, সিম্পল। তার মানে আইএমআর যত বেশি হইব it indicates poor medical service. বুঝতে পারি? ভেরি সিম্পল। আইএমআর এর ভ্যালু, দ্যাট ইজ ইনফ্যান্ট মর্টালিটি রেটের ভ্যালু যত বেশি হইব it indicates poor medical facilities. Vice versa, IMR যত কম হইব it indicates better medical facilities. IMR কম মানে more people are living or crossing 1 year age, or rather IMR বেশি মানে less infant are dying before 1 year. So less infant are dying, তার মানে সেই ইনফ্যান্টের নিউট্রিশন পার্ট, একটা বাচ্চার যা দরকার গ্রো আপ করার লাগি, যে নিউট্রিশন, যে মেডিকেশন, যে whatever requirements are there, she proper পাইয়া যায়, তার লাগি সে মারা যাবে। So during independence, I mean in the year 1947, what was IMR? It was 218. Just imagine, that is out of 1000 live birth, 218 infant could not able to reach 1 year age.
নাও আজকের ডেটে এটা ভ্যালু কত 36 এটাও again compared to many developing countries high but still 218 থেকে আমরা 36 এ আইয়া পৌঁছেছি কি হইছে যে আজকের ডেটে যদি আমরা ধরি out of 1000 live births 36 infant could not reach 1 year of age বুঝতে পারছি what is IMR infant mortality rate refers to the number of infant ব্র্যাকেটে লেখা আছে দেখো 0 to 1 year dying before reaching 1 year of age per 1000 live birth in a year. The IMR was quite alarming, about 218 per thousand, in contrast to the IMR of 36 per thousand in 2007. Am I clear? Point number 4, life expectancy at birth, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি LEB. Life expectancy at birth. তার মানে what does it mean? Expectancy, expectation. আজকে আমি জন্ম নিলাম আমি কি এক্সপেক্ট করতে পারি যে অন অ্যান এভারেজ আমি কতদিন বাঁচব Am I clear? Today I born আমি কি এক্সপেক্ট করতে পারি যে আমি কতদিন বাঁচব অন অ্যান এভারেজ আমি 100 ইয়ার্স ও বাঁচতে পারি আমি 2 ইয়ার্স ও বাঁচতে পারি বাট এভারেজটা কি যে আমি এভারেজ কতদিন বাঁচব কারণ এভারেজ বাঁচাটা যত বেশি থাকবো ততই বেটার মেডিকেল ফ্যাসিলিটিস Am I clear? What is life expectancy at birth? Life expectancy at birth refers to the average number of years for which people are expected to live. Average years. আমি কি এক্সপেক্ট করতে পারি আমি কি আশা করতে পারি যে আমি কতদিন বাঁচব আর আমার বেশি বাঁচাটা ডিপেন্ড করে আমি কি বেটার মেডিসিন পাইয়া কি বেটার মেডিকেল অ্যাটেনশন পাইয়া 1947 এ আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছি মানুষ জ্বর হইলে মারা গেছে টাইফয়েড কলেরা ডায়রিয়া ডিসেন্ট্রিতে মানুষ মারা গেছে টিবি ওয়াজ এ মানে মাসাকার টিবি হয়ে গেলে যেটা কইলাম একটা প্যান্ডেমিক আজকের দিনে করোনা যেভাবে আমরা 2020 তে প্যান্ডেমিক কইছিলাম বাট স্টিল করোনার যতটা ডেথ রেট ছিল তখন কিন্তু মানুষ জ্বরের থেকে বেশি মারা গেছে 2020 তে ইন্ডিয়াতে করোনায় যতজন না মানুষ মারা গেছে আই মিন ততটা তো পপুলেশনও ছিল না I mean, compared to this, 1947 এর আগে জ্বর হইলে মানুষের থেকে বেশি মারা গেছে তো জাস্ট বাবা আমরা করোনার প্যান্ডেমিক কইয়া আর তখন জ্বরের কি নাম দেওয়া হয়তো হোয়াটএভার সো লাইফ এক্সপেক্টেন্সি যত বেশি তার মানে বেটার মেডিকেল ফ্যাসিলিটিস একটা মানুষের অ্যাক্সেস করতে পারে 1947 এর বিফোর ইট ওয়াজ 44 ইয়ার্স অন অ্যান এভারেজ তার মানে একটা মানুষ জন্মের পরে অন অ্যান এভারেজ সে এক্সপেক্ট করতে পারে সে 44 ইয়ার্স বাঁচবে আজকের দিনে সেটা বাড়িয়ে হইছে 68 ইয়ার্স মানে if I born today I can expect that on an average I will live up to 60 maybe I am 100 years আমি হয়তো 100 ইয়ার্স বাঁচবো কেউ হয়তো 20 ইয়ার্স বাঁচবো কেউ হয়তো 55 ইয়ার্স বাঁচবো কেউ হয়তো 85 ইয়ার্স বাঁচবো এভারেজ কি 68 দাঁড়ায় next question indicate the volume and direction of India's trade money business at the time of independence that is in independence এর সময় ইন্ডিয়ার ট্রেডটা কি রকম ছিল at the time of independence India's foreign trade was oriented to meet the British demand 1947 এর সময় আমরা ব্যবসা কি ছিল ব্রিটিশের ডিমান্ড ফুলফিল করা কি ডিমান্ড ব্রিটিশের কি চাই র ম্যাটেরিয়ালস The restrictive trade policy made by the British had an adverse effect on the structure, composition, and volume of India's foreign trade. British আমরা রুলার আছিল so ব্রিটিশের যে ফরেন পলিসি বানাইছিল সেই পলিসি আমরা ডেভেলপমেন্টে এফেক্ট করে কিভাবে India became an exporter of raw materials like silk, cotton and jute etc and an importer of finished goods এই লাইনটা অলরেডি আমরা অনেকবারই লিখে নিছি যে ইন্ডিয়ার স্ট্যাটাস কি ছিল